রাত্রিরের ঘটনাটা আর নবকুমার বাবুকে বলল না ফেলুদা। চায়ের টেবিলে শুধু জিজ্ঞেস করল, স্টুডিওটা চাবি দেওয়া থাকে না? এমনিতে সবসময়ই থাকে, বললেন নবকুমার বাবু। তবে ইদানিং রবিনবাবু প্রায়ই গিয়ে কাজ করেন। রুদ্রশেখর বাবুও যান, তাই ওটা খোলাই থাকে। চাবি থাকে বাবার কাছে। চা খাওয়ার পর আমরা চন্দ্রশেখরের স্টুডিওটা দেখতে গেলাম। 3 তলায় ছাদ, তারই এক পাশে উত্তর দিকটায় স্টুডিও। সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে ঘুরে স্টুডিওতে ঢোকার দরজা। উত্তরের আলো নাকি ছবি আঁকার পক্ষে সবচেয়ে ভালো, তাই স্টুডিওর উত্তরের দেওয়ালটা পুরোটাই কাঁচ। বেশ বড় ঘরের চারদিকে ছড়ানো রয়েছে ডাই করা ছবি। নানান সাইজের কাঠের ফ্রেমে বাঁধানো সাদা ক্যানভাস, দুটো বেশ বড় টেবিলের ওপর রং, তুলি, প্যালেট ইত্যাদি নানা রকম ছবি আঁকার সরঞ্জাম। জানালার পাশে দাঁড় করানো একটা ইজেল। সব দেখে টেখে মনে হয় আর্টিস্ট যেন কিছুক্ষণের জন্য স্টুডিও ছেড়ে বেরিয়েছেন, আবার এক্ষুনি ফিরে এসে কাজ শুরু করবেন। জিনিসপত্র সবই বিলিতি। চারিদিক দেখে ফেলুদা মন্তব্য করল, এমনকি লিন্সি ডয়েলের শিশিটা পর্যন্ত। রঙগুলো তো দেখে মনে হয় এখনও ব্যবহার করা চলে। ফেলুদা 2-1টা টিউব তুলে টিপে টিপে পরীক্ষা করে দেখল। ভালো কন্ডিশনে রয়েছে জিনিসগুলো। রুদ্রশেখর এগুলো বিক্রি করেও ভালো টাকা পেতে পারেন। আজকালকার যে কোনো আর্টিস্ট এসব জিনিস পেলে লুফে নেবে। ঘরের দক্ষিণ দিকের বড় দেয়ালে 8-10টা ছবি টাঙানো রয়েছে। তার একটার দিকে নবকুমার বাবু আঙুল দেখালেন। ওটা দাদুর নিজের হাতে আঁকা নিজের ছবি। আর্টিস্টরা অনেক সময় আয়নার সামনে বসে সেলফ পোর্ট্রেট আঁকতেন, সেটা আমি জানি। চন্দ্রশেখর নিজেকে এঁকেছেন বিলেতি পোশাকে। চমৎকার, শার্প, সুপুরুষ চেহারা। কাঁধ অবধি ঢেউ খেলানো কুচকুচে কালো চুল, দাড়ি আর গোঁফও খুব হিসেব করে আঁচড়ানো বলে মনে হয়। এই ছবিটাই ওই প্রবন্ধের সঙ্গে বেরিয়েছে, বলল ফেলুদা। তা হবে, বললেন নবকুমার বাবু। বাবার কাছে শুনেছিলাম ভূদেব সিংয়ের এক ছেলে এখানে এসেছিল একদিনের জন্য। বাপের আর্টিকেলের জন্য বেশ কিছু ছবি তুলে নিয়ে যায়। ভদ্রলোকের রং তো তেমন ফর্সা ছিল বলে মনে হচ্ছে না। না, বললেন নবকুমার বাবু। উনি আমাদের প্রপিতামহ অনন্তনাথের রং পেয়েছিলেন, মাঝারি। সেই বিখ্যাত ছবিটা কোথায়? এবার ফেলুদা প্রশ্ন করল। এদিকে আসুন, দেখাচ্ছি। নবকুমার বাবু আমাদের নিয়ে গেলেন দক্ষিণ দেয়ালের একেবারে কোণের দিকে। গিলটি করা ফ্রেমে বাঁধানো রয়েছে যীশুখ্রিস্টের ছবিটা। মাথায় কাঁটার মুকুট, চোখে উদাস চাহনি, ডান হাতটা বুকের ওপর আলতো করে রাখা। মাথার পেছনে একটা জ্যোতি, তারও পেছনে গাছপালা, পাহাড়, নদী, বিদ্যুতে ভরা মেঘ মিলিয়ে একটা নাটকীয় প্রাকৃতিক দৃশ্য। আমরা মিনিট খানেক ধরে অবাক হয়ে চেয়ে রইলাম ছবিটার দিকে। কিছুই জানি না, অথচ মনে হলো হাজার ঐশ্বর্য, হাজার রহস্য লুকিয়ে আছে ওই ছবিটার মধ্যে। ফেলুদার হাবভাবে বেশ বুঝতে পারছিলাম যে বৈকুণ্ঠপুরের নিয়োগীদের সঙ্গে সম্পর্ক এখানেই শেষ নয়। নিচে এসেই ফেলুদা একটা অনুরোধ করল নবকুমার বাবুকে। আপনাদের একটা বংশলতিকা পাওয়া যাবে কি? অনন্তনাথ থেকে শুরু করে আপনার পর্যন্ত, জন্ম, মৃত্যু ইত্যাদির তারিখ সমেত হলে ভালো হয়, আর আলাদা করে চন্দ্রশেখরের জীবনীর জরুরি তারিখগুলো। অবশ্য যেসব তারিখ আপনাদের জানা আছে। আমি বঙ্কিমবাবুকে বলছি, উনি খুব এফিশিয়েন্ট লোক, 10 মিনিটের মধ্যে তৈরি করে দেবেন আপনাকে। আর যে ভদ্রলোক ছবি কিনতে এসেছিলেন তার ঠিকানাটা, যদি বঙ্কিমবাবুর কাছে থাকে। বঙ্কিমবাবুর বয়স 50-এর কাছাকাছি, বেশ চালাক চেহারা। হাসলেই গোফের নিচে ধবধবে সাদা দাঁতের পাটি বেরিয়ে পড়ে। বললেন, বংশলতিকা একটা রবিনবাবুর জন্য করেছিলেন, তার কার্বন রয়েছে। সেটা পেতে 10 মিনিটের জায়গায় লাগলো 2 মিনিট। যিনি ছবি কিনতে এসেছিলেন তার একটা কার্ড বঙ্কিমবাবুর কাছে ছিল, উনি সেটা এনে দিলেন ফেলুদাকে। দেখলাম নাম হচ্ছে হীরালাল সোমানি, ঠিকানা ফ্ল্যাট নং 23, লোটাস টাওয়ার্স, আমির আলী অ্যাভিনিউ। কার্ডটা দেবার পর ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছেন, মুখে একটা কিন্তু কিন্তু ভাব। ফেলুদা বলল, কিছু বলবেন কি? আপনার নাম শুনেছি, বললেন ভদ্রলোক। আপনি ডিটেকটিভ তো? আগে হ্যাঁ। আপনি কি আবার আসবেন? প্রয়োজন হলে নিশ্চয়ই আসব। কেন বলুন তো? ঠিক আছে। ভদ্রলোকের এখনও সেই ইতস্তত ভাব, মানে একটু ছিল, তা পরেই হবে।
আমার কাছে ব্যাপারটা কেমন যেন রহস্যময় বলে মনে হলো। যদিও পরে ফেলুদাকে বলতেই ও বলল বোধহয় অটোগ্রাফ নেবার ইচ্ছা ছিল, বলতে সাহস পেলেন না। গাড়িতে যখন উঠছি তখন ফেলুদা নবকুমার বাবুকে বলল, অনেক ধন্যবাদ মিস্টার নিয়োগী, আপনাদের এখানে এসে সত্যিই ভালো লাগলো। যা দেখলাম আর শুনলাম তা খুবই ইন্টারেস্টিং। আমি যদি একটু এদিক ওদিক খোঁজ খবর করি তাতে আপনার আপত্তি হবে না তো? মোটেই না। একবার ভগবানগড়ের ভূদেব সিংয়ের কাছে যাবার ইচ্ছে আছে। ওই যিশুর বাজার দরটা কি হতে পারে সেটা একবার ওর কাছ থেকে জানা দরকার। বেশ তো, চলে যান ভগবানগড়, আমার আপত্তির কোনো প্রশ্নই ওঠে না। আর আপনার বাবা কিন্তু ঠিকই বলেছেন, আপনাদের ফক্সটেরিয়ারটার খুনের ব্যাপারটাকে কিন্তু আপনি মোটেই হালকা করে দেখবেন না। আমি ওটার মধ্যে একটা গূঢ় রহস্যের গন্ধ পাচ্ছি। তা তো বটেই, আমার কাছে ব্যাপারটা অত্যন্ত নৃশংস বলে মনে হয়েছিল। ফেলুদা আর নবকুমার বাবুর মধ্যে কার্ড বিনিময় হলো। ভদ্রলোক বললেন, আপনি প্রয়োজনে টেলিফোন করবেন, তেমন বুঝলে সোজা চলে আসবেন, আর ভগবানগড়ে কি হলো সেটা দয়া করে জানিয়ে দিবেন। ভগবানগড় বলে যে একটা জায়গা আছে সেটাই জানা ছিল না মশাই, ফেরার পথে বললেন লালমোহনবাবু। জায়গাটা বোধহয় মধ্যপ্রদেশে, বলল ফেলুদা। তবে আই অ্যাম নট শিওর। গিয়েই পুষ্পক ট্রাভেলসের সুদর্শন চক্রবর্তীর শরণাপন্ন হতে হবে। এমপিটা দেখা হয়নি, আপন মনে বললেন জটায়ু। অবশ্যই এ যাত্রায় সে বিশেষ দেখা হবে সেটা মনে করবেন না, স্রেফ কতগুলো তথ্য জেনে নিয়ে ফিরে আসা। বৈকুণ্ঠপুরকে বেশি দিন নেগলেক্ট করা চলবে না। এটা কেন বলছেন? রুদ্রশেখরের পায়ের দিকে লক্ষ্য করেছেন? কই না তো। রবিন চৌধুরীর খাওয়াটা লক্ষ্য করেছেন? কই না তো। তাছাড়া ভদ্রলোক রাত 2টোর সময় স্টুডিওতে কি করেন বঙ্কিমবাবু কি বলতে গিয়ে বললেন না। একটা কুকুরকে কি কি কারণে খুন করা যেতে পারে, এসব অনেক প্রশ্ন আছে। আমি বললাম, কোনো বাড়ির কুকুর যদি ভালো ওয়াচডগ হয় তাহলে একজন চোর সে বাড়ি থেকে কিছু সরাবার মতলব করে থাকলে আগে কুকুরটাকে সরাতে পারে। ভেরি গুড। কিন্তু কুকুরকে মারা হয়েছে মঙ্গলবার 28শে সেপ্টেম্বর, আর আজ হলো 5ই অক্টোবর। কই, এখনও তো কিছু চুরি হয়েছে বলে জানা যায়নি। আর 11 বছরের বুড়ো ফক্সটেরিয়ার কতই বা ভালো ওয়াচডগ হবে। আমার কি আফসোস হচ্ছে জানেন তো, বললেন লালমোহনবাবু। কি? যে আর্টের বিষয় এত কম জানি। বর্তমান ক্ষেত্রে শুধু এইটুকু জানলেই চলবে যে একজন প্রাচীন যুগের প্রখ্যাত শিল্পীর ছবি যদি বাজারে আসে তাহলে তার দাম লাখ 2 লাখ টাকা হলেও আশ্চর্য হবার কিছু নেই। হ্যাঁ, আগে হ্যাঁ। তার মানে বলতে চান একটা লাখ টাকার ছবি আজ 40 বছর ধরে টাঙানো রয়েছে বৈকুণ্ঠপুরের ওই স্টুডিওর দেয়ালে, অথচ সেটা সম্বন্ধে কেউ কিচ্ছু জানে না? ঠিক তাই, এবং সেইটা জানার জন্যই ভগবানগড় যাওয়া। কলকাতা ফিরে এসেই ফেলুদা প্রবন্ধের কথাটা উল্লেখ করে একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট চেয়ে টেলিগ্রাম করে দিল ভগবানগড়ের এক্স মহারাজা ভূদেব সিংকে। আর তার আগেই অবশ্য পুষ্পক ট্রাভেলসে ফোন করেছিল ফেলুদা। ও ঠিকই আন্দাজ করেছিল, ভগবানগড় মধ্যপ্রদেশেই। তবে আমাদের প্রথমে যেতে হবে নাগপুর, সেখান থেকে ছোট লাইনে ট্রেনে ছিন্দওয়ারা। ছিন্দওয়ারা থেকে 45 কিলোমিটার পশ্চিমে হলো ভগবানগড়। টেলিগ্রামের উত্তর এসে গেল পরদিনই। এই সপ্তাহে যে কোনো দিন গেলেই ভূদেব সিং আমাদের সঙ্গে দেখা করবেন। কবে যাচ্ছি জানিয়ে দিলে সিন্ধওয়ারাতে রাজার লোক গাড়ি নিয়ে থাকবে। সুদর্শন বাবুকে ফোন করতে ভদ্রলোক বললেন, আপনাদের তাড়া থাকলে কাল বুধবার ভোরে একটা নাগপুর ফ্লাইট আছে। 6:30টায় রওনা হয়ে পৌঁছবেন 8:15টায়। তারপর নাগপুর থেকে 10:30টার ট্রেন আছে, সেইটা ছিন্দওয়ারা পৌঁছাবে বিকেল 5টায়। ট্রেনের টিকিট আপনাদের ওখানেই কেটে নিতে হবে। আর ফেরার ব্যাপারটা জিজ্ঞেস করলেন ফেলুদা। আপনি বৃহস্পতিবার রাতে আবার ছিন্দওয়ারা থেকে ট্রেন ধরতে পারবেন, সেটা নাগপুর পৌঁছবে শুক্রবার ভোর 5টায়। সেই দিনই কলকাতার ফ্লাইট আছে 3 ঘন্টা পরে, 10:30টায় ব্যাক ইন ক্যালকাটা। সেইভাবেই যাওয়া ঠিক হলো, আর রাজাকেও জানিয়ে টেলিগ্রাম করে দেওয়া হলো। আজকের বাকি দিনটা হাতে আছে, তাই ফেলুদা ঠিক করলো এই ফাঁকে একটা জরুরি কাজ সেরে নেবে। টেলিফোনে অ্যাপয়েন্টমেন্ট করে আমরা বিকেল 5:30টায় গিয়ে হাজির হলাম আমির আলী এভিনিউয়ের লোটাস টাওয়ার্সের হীরালাল সুমানের ফ্ল্যাটে।
বেল টিপতে একটা বেয়ারা এসে দরজা খুলল, আমাদের বৈঠকখানায় নিয়ে গিয়ে বসিয়ে দিল। ঘরে ঢুকলেই বোঝা যায় ভদ্রলোকের সংগ্রহের বাতিক আছে। আর অনেক জিনিসের যে অনেক দাম, সেটাও বুঝতে অসুবিধা হয় না। যেটা নেই সেটা হলো সাজানোর পারিপাট্য। ঝাড়া 10 মিনিট বসিয়ে রাখার পর সোমানি সাহেব প্রবেশ করলেন, আর করা মাত্র একটা পারফিউমের গন্ধ ঘরটায় ছড়িয়ে পড়ল। বুঝলাম তিনি সবে মাত্র গোসল সেরে এলেন। সাদা ট্রাউজারের ওপর সাদা কুর্তা, পায়ে সাদা কোলাপুরি চটি, পালিশ করা আঁচড়ানো চুলেও সাদার ছোপ লক্ষ্য করা যায়, যদিও সরু করে ছাটা গোফটা সম্পূর্ণ কালো। ভদ্রলোক আমাদের সামনের সোফায় বসে ফেলুদা ও লালমোহন বাবুকে সিগারেট অফার করে নিজে একটা ধরিয়ে একরাশ ধোঁয়া ছেড়ে পরিষ্কার বাংলায় বললেন, বলুন কি ব্যাপার? আমি কয়েকটা ইনফরমেশন চাইছিলাম, বলল ফেলুদা। বলুন, যদি পসিবল হয় দেব। আপনি রিসেন্টলি একটা ছবির খোঁজে বৈকুণ্ঠপুর গিয়েছিলেন, তাই না? ইয়েস। ওরা কি বিক্রি করতে রাজি হননি? নো। আপনি ছবির কথাটা কিভাবে জানেন সেটা জানতে পারি কি? ভদ্রলোক প্রশ্নটা শুনে একটু আড়ষ্ট হয়ে গেলেন, যেন ফেলুদা বাড়াবাড়ি করছে এবং উত্তর না দেওয়াটা তার মর্জি। কিন্তু শেষ পর্যন্ত উত্তরটা এলো। আমি জানিনি, আরেকজন জেনেছিলেন। আমি তারই রিকোয়েস্টে ছবি কিনতে গিয়েছিলাম। আই সি। আপনি কি সেই ছবি আমায় এনে দিতে পারেন? তবে জেনুইন জিনিস চাই। ফোর্জারি হলে এক পয়সা ভি নেই মিলেগা। জাল না আসল সেটা আপনি বুঝবেন কি করে? আমি বুঝবো কেন? যিনি কিনবেন তিনি বুঝবেন। হি হ্যাজ 35 years experiences as a buyer of paintings. তিনি কি এদেশের লোক? সোমানি সাহেবের চোয়ালটা যেন একটু শক্ত হলো। ভদ্রলোক ধোঁয়া ছেড়ে যাচ্ছেন, কিন্তু দৃষ্টি এক মুহূর্তের জন্য সরেনি ফেলুদার দিক থেকে। এই প্রথম ভদ্রলোকের ঠোঁটের কোণে একটা হাসির আভাস দেখা গেল। এই ইনফরমেশন আমি আপনাকে কেন দেব? আমি কি বুদ্ধু? ঠিক আছে। ফেলুদা ওঠার জন্য তৈরি হচ্ছিল, এমন সময় সুমানি বললেন, আপনি যদি আমাকে এনে দিতে পারেন আমি আপনাকে কমিশন দেব। শুনে সুখী হলাম। 10,000 ক্যাশ, আর তারপর সেটা 10 লাখে বিক্রি করবেন? সোমানি কোনো উত্তর না দিয়ে এক দৃষ্টি চেয়ে রইল ফেলুদার দিকে। ছবি পেলে আপনাকে দেব কেন মিস্টার সোমানি? বলল ফেলুদা। আমি সোজা চলে যাব আসল লোকের কাছে। নিশ্চয়ই যাবেন, বাট ওনলি ইফ ইউ নো হোয়ার টু গো। সেসব বার করার রাস্তা আছে মিস্টার সোমানি। সকলের না থাকলেও আমার আছে। আমি আসি। ফেলুদা উঠে পড়ল। অনেক ধন্যবাদ। গুড ডে মিস্টার প্রদোষ মিত্র। শেষ কথাটা ভদ্রলোক এমনভাবে বললেন যেন উনি ফেলুদার নাম ও পেশা দুটোর সঙ্গেই বিশেষভাবে পরিচিত। একরকম মাংসাশী ফুল আছে না? বাইরে বেরিয়ে এসে বললেন লালমোহন বাবু। দেখতে খুব বাহারে, অথচ পোকা পেলেই কক করে গিরে ফেলে। আছে বই কি, এই লোক যেন ঠিক সেই রকম। ফেলুদার উৎকণ্ঠার ভাবটা বুঝতে পারলাম যখন সন্ধ্যাবেলা বাড়ি ফিরে এসেই ও বৈকুণ্ঠপুরে একটা ফোন করলো। তবে নবকুমারবাবু বললেন আর নতুন কোনো ঘটনা ঘটেনি। বাড়িতে ফিরে বৈঠকখানায় বসে, ভাই শ্রীনাথকে একটু চা করতে বলো না, বলে লালমোহনবাবু পকেট থেকে একটা বই বার করে সশব্দে টেবিলের ওপর রাখলেন। বইটা হলো সমগ্র পাশ্চাত্য শিল্পের ইতিহাস। লেখক অনুপম ঘোষ দস্তিদার। কি বলেছেন ঘোষ দস্তিদার মশাই? আর চোখে বইটা দেখে প্রশ্ন করল ফেলুদা। ও নিজে আজই দুপুরে শিবু জ্যাঠার বাড়িতে গিয়ে দুটো মোটা আর্টের বই নিয়ে এসেছে, সেইটা আমি জানি। ও, ভেরি ইউজফুল মশাই। আপনি আর রাজা কথা বলবেন আর্ট নিয়ে, আর আমি হংস মধ্য বক যথা, এ হতে দেওয়া যায় না। এটা পড়ে নিলে আমিও পার্টিসিপেট করতে পারবো। গোটা বইটা পড়ার কোনো দরকার নেই, আপনি শুধু রেনেসাস অংশটা পড়ে রাখবেন। রেনেসাস আছে তো বইয়ে? তা তো বলছে না, তবে কি বলছে? রিনেইসেন্স। ঘোষ দস্তিদারের জবাব নেই। জিনিসটা তো একই। তা একই। রেনেসাস বলতে বোঝাচ্ছেটা কি? পঞ্চদশ আর ষোড়শ শতাব্দী, এই 150-200 বছর হলো ইটালির পুনর্জন্মের যুগ। রেনেসাস হলো পুনর্জন্ম, পুনর্জাগরণ। কেন পুনঃ বলছে কেন? হোয়াই এগেইন? কারণ প্রাচীন গ্রিক ও
ও রোমান সভ্যতার আদর্শে ফিরে যাওয়ার একটা ব্যাপার ছিল এই যুগে, যে আদর্শ মধ্যযুগে হারিয়ে গিয়েছিল, তাই রেনেসাঁস। ইটালিতে শুরু হলেও রেনেসাঁসের প্রভাব ক্রমে ছড়িয়ে পড়েছিল সমস্ত ইউরোপে। বহু প্রতিভা জন্মেছে এই সময়টাতে, শিল্পে, সাহিত্যে, সঙ্গীতে, বিজ্ঞানে, রাজনীতিতে। ছাপাখানার উদ্ভব এই সময়, তার মানে শিক্ষার প্রসার এই সময়ে। কোপার্নিকাস, গ্যালিলিও, শেক্সপিয়র, দা ভিঞ্চি, রাফেল, মাইকেল অ্যাঞ্জেলো সব এই ১৫০-২০০ বছরের মধ্যে। তা আপনার কি ধারণা বৈকুণ্ঠপুরের যিশুও আঁকা হয়েছে এই রেনেসাঁসের যুগে? তার কাছাকাছি তো বটেই, আগে নয় নিশ্চয়ই, বরং সামান্য পরে হতে পারে। মধ্যযুগের পেন্টিংয়ে মানুষ, জন্তু, গাছপালা সব কিছুর মধ্যেই একটা কোঠা কোঠা আড়ষ্ট অস্বাভাবিক ভাব দেখতে পাবেন। রেনেসাঁসে সেটা আরও অনেক জীবন্ত, স্বাভাবিক হয়ে আসে। এই যে সব নাম দেখছি বইয়ে, গায়াট্টো গায়াট্টো লিখেছে নাকি? তাই তো দেখছি, গায়াট্টো, বটিসেল্লি, মন্টেগনা। আপনি ওই বইটা রাখুন, আমি আর্টিস্টের নামের একটা তালিকা করে দেব। আপনি চান তো সেই নামগুলো মুখস্থ করে রাখবেন। গায়াট্টো নয়, ইংরেজি উচ্চারণে জিয়াটো, ইতালিয়ানে জ্যাত্তো। জ্যাত্তো, বত্তিচেল্লি, মান্তেন্না, এরা সব বলছেন যন্ত্রে লাগিয়েছিলেন? নিশ্চয়ই। শুধু এরা কেন, এই রকম অন্তত ৩০টা নাম পাবেন শুধু ইটালিতেই। আর এই ৩০ জনের মধ্যে একজনের আঁকা ছবি রয়েছে বৈকুণ্ঠপুরে। বোঝো? রাত্রে খাওয়া দাওয়া সেরে জিনিসপত্র গুছিয়ে ফেলুদা নিয়োগীদের বংশতালিকা খাটে বিছিয়ে সেটা খুব মনোযোগ দিয়ে দেখতে লাগলো। সেই সঙ্গে অবশ্য চন্দ্রশেখরের জীবন সংক্রান্ত তারিখগুলোও ছিল। কে কার দাদু, কে কার কাকা, কে কার ভাই, এগুলো আমার একটু গুলিয়ে যাচ্ছিল। এইবার সেটা পরিষ্কার হয়ে গেল। দুটো জিনিসের চেহারা এই রকম: অনন্তনাথ, সূর্যশেখর, চন্দ্রশেখর, সৌম্যশেখর, রুদ্রশেখর, নবকুমার, নন্দকুমার। চন্দ্রশেখর নিয়োগী, 1890, জন্ম বৈকুণ্ঠপুর, 1912 প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ পাস, 1914 রোমযাত্রা একাডেমি অফ ফাইন আর্টসের ছাত্র, 1917 কার্লা ক্যাসিনকে বিবাহ, 1920 পুত্র রুদ্রশেখরের জন্ম, 1937 কার্লার মৃত্যু, 1938 স্বদেশ প্রত্যাবর্তন, 1955 গৃহত্যাগ। প্লেনে নাগপুরে 8:30টার সময় পৌঁছে সেখান থেকে 10:50 প্যাসেঞ্জার ট্রেন ধরে সিন্ধওয়ারা পৌঁছাতে প্রায় 6টা বেজে গেল। স্টেশনের শেভরোলে গাড়ি নিয়ে হাজির ছিলেন ভূদেব সিংয়ের লোক। হাসি খুশি হৃষ্টপুষ্ট মাঝবয়সী এই ভদ্রলোকটির নাম মিস্টার নাগপাল। 4 জন গাড়িতে রওনা দিয়ে 6:45টার মধ্যে পৌঁছে গেলাম ভগবানগড়ের রাজবাড়ি। নাগপাল বললেন, আপনাদের জন্য ঘর ঠিক করা আছে, আপনারা হাত মুখ ধুয়ে নিন। 7:30টার সময় রাজা আপনাদের মিট করবেন, আমি এসে আপনাদের নিয়ে যাব। ঘরের চেহারা দেখেই বুঝলাম যে আজ রাতটা আমাদের এখানেই থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে। বিছানা, বালিশ, লেপ, মশারি, বাথরুমের তোয়ালে, সাবান সবই রয়েছে। যে কোনো 5 স্টার হোটেলের চেয়ে কোনো অংশে কম নয়। লালমোহনবাবু বললেন, এখানকার বাথরুমে নাকি তার গড়পাড়ের বাড়ির 5টা বেডরুম ঢুকে যায়। নেহাত টাইম নেই, নইলে টবে গরম জল ভরে শুয়ে থাকতুম আধ ঘন্টা। কাঁটায় কাঁটায় 7:30টার সময় মিস্টার নাগপাল এসে আমাদের রাজার সামনে নিয়ে গিয়ে হাজির করলেন। শ্বেত পাথরের মেঝেওয়ালা বারান্দায় বেতের চেয়ারে বসে আছেন ভূদেব সিং। চেহারা যাকে বলে সৌম্যকান্তি, বয়স 77, কিন্তু মোটেই থুরথুরে নন। আমরা নিজেদের পরিচয় দিয়ে রাজার সামনে 3টা বেতের চেয়ারে বসলাম। হাসনাহেনা ফুলের গন্ধে বুঝতে পারছি বারান্দার পরেই বাগান, কিন্তু অন্ধকারে গাছপালা বোঝা যাচ্ছে না। কথাবার্তা ইংরেজিতেই হলো, তবে আমি বেশিরভাগটা বাংলা করেই লিখছি। জটায়ু বলেছিলেন পার্টিসিপেট করবেন। কতদূর করেছিলেন সেটা যাতে ভালো বোঝা যায়, তাই নাটকের মতো করেই লিখছি। ভূদেব, আমার লেখাটা কেমন লাগলো? ফেলুদা, খুবই ইন্টারেস্টিং। ওইটা না পড়লে এরকম একজন শিল্পীর কথা কিছুই জানতে পারতাম না। ভূদেব, আসলে আমরা নিজেদের দেশের লোকদের কদর করতে জানি না।
বিদেশ হলে এরকম কখনোই হতো না। তাই ভাবলাম আমার তো বয়স হয়েছে 77, মরে যাবার আগে এই একটা কাজ করে যাব। চন্দ্রশেখরের বিষয় জানিয়ে দেব দেশের লোককে। আমার ছেলেকে পাঠিয়ে দিলাম বৈকুণ্ঠপুর। চন্দ্রর সেলফ পোর্ট্রেট আমার কাছে ছিল না, সে আমাকে ছবি তুলে এনে দিল। ফেলুদা: আপনার সঙ্গে চন্দ্রশেখরের আলাপ হয় কবে? ভূদেব: দাঁড়ান, এই খাতাটায় সব লেখা আছে। হ্যাঁ, 5ই নভেম্বর 1942 সে আমার পোর্ট্রেট আঁকতে এখানে আসে। তার কথা আমি শুনি ভোপালের রাজার কাছে। রাজার পোর্ট্রেট চন্দ্রশেখর করেছিল, আমি দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছিল। চন্দ্র হ্যাড ওয়ান্ডারফুল স্কিল। জটায়ু: ওয়ান্ডারফুল। ফেলুদা: আপনার লেখায় পড়েছি তিনি ইটালিতে গিয়ে একজন ইটালিয়ান মহিলাকে বিয়ে করেন। এই মহিলার সম্বন্ধে আরেকটু কিছু যদি বলেন। জটায়ু: সামথিং মোর। ভূদেব: চন্দ্রশেখর রোমে গিয়ে একাডেমি অফ ফাইন আর্টসে ভর্তি হন। ওর ক্লাসেই ছিল কার্লা ক্যাসিনি, ভেনিসের অভিজাত বংশের মেয়ে। বাবা ছিলেন কাউন্ট আলবার্তো ক্যাসিনি। কার্লা ও চন্দ্রশেখরের মধ্যে ভালোবাসা হয়। কার্লা তার বাবার সঙ্গে চন্দ্রের পরিচয় করিয়ে দেয়। এখানে বলে রাখি, চন্দ্রশেখর আয়ুর্বেদ চর্চা করেছিল। ইটালি যাবার সময় সঙ্গে বেশ কিছু শিকড় বাকল নিয়ে গিয়েছিল। কার্লার বাপ ছিলেন গাউটের রোগী, প্রচণ্ড যন্ত্রণায় ভুগতেন। চন্দ্রশেখর তাকে ওষুধ দিয়ে ভালো করে দেয়। বুঝতেই পারছ, এর ফলে চন্দ্রের পক্ষে কাউন্টের মেয়ের পানি গ্রহণ করা অনেক সহজ হয়ে যায়। 1917-তে বিয়েটা হয় এবং এই বিয়েতে কাউন্ট একটি মহামূল্য উপহার দেন চন্দ্রকে। ফেলুদা: এটাই কি সেই ছবি? জটায়ু: রেনেসাঁস। ভূদেব: হ্যাঁ, কিন্তু এই ছবিটার সম্বন্ধে কতটা জানেন আপনারা? ফেলুদা: ছবিটা দেখেছি, এই পর্যন্তই। মনে হয় রেনেসাঁস যুগের কোনো শিল্পীর আঁকা। ভূদেব: আপনারা ঠিকই ধরেছেন, তবে যে কোনো শিল্পী নয়। রেনেসাঁস শেষ পর্বের অন্যতম খ্যাতিমান শিল্পী টিন্টোরেটো। জটায়ু: ওফ। ফেলুদা: টিন্টোরেটোর নিচের আঁকা তো খুব বেশি ছবি আছে বলে জানা যায় না, তাই না? ভূদেব: না, অনেক ছবিই আংশিকভাবে টিন্টোরেটোর আঁকা, বাকিটা এঁকেছে তার স্টুডিও বা ওয়ার্কশপের শিল্পীরা। এইটা তখনকার অনেক পেইন্টার সম্পর্কেই খাটে। তবে কাজটা যে উঁচু দরের তাতে কোনো সন্দেহ নেই। সে ছবি চন্দ্র এনে আমাকে দেখিয়েছিল। টিন্টোরেটোর সব লক্ষণই আছে ছবিটায়। 16 শতাব্দী থেকেই ক্যাসিনি প্যালেসে ছিল ছবিটা। ফেলুদা: তার মানে এটা তো একটা মহামূল্য সম্পত্তি। ভূদেব: ওর দাম 20-25 লাখ হলে আশ্চর্য হব না। জটায়ু নিঃশ্বাস টেনে: ভূদেব: সেজন্যই তো আমি পেন্টারের নাম বলিনি প্রবন্ধটায়। ফেলুদা: কিন্তু তাও বৈকুণ্ঠপুরের লোক এসে খবর নিয়ে গেছে। ভূদেব: কে, ক্রিকোরিয়ান এসেছিল নাকি? ফেলুদা: ক্রিকোরিয়ান? কই না তো, ওই নামে তো কেউ আসেনি। ভূদেব: আর্মেনিয়ান ভদ্রলোক আমার কাছে এসেছিল, ওয়াল্টার ক্রিকোরিয়ান, টাকার কুমির, হংকংয়ের ব্যবসাদার এবং ছবির কালেক্টর। বলে ওর কাছে অরিজিনাল রেমব্র্যান্ট আছে, টার্নার আছে, ফ্র্যাগনার আছে। আমাদের বাড়িতে একটা বুশের ছবি আছে, আমার ঠাকুরদার কেনা, সেটা কিনতেও এসেছিল, আমি দেইনি। তারপর বলল ও আমার লেখাটা পড়েছে, জিজ্ঞেস করছিল নিয়োগীদের ছবিটার কথা। ও নিজে এত বড়াই করছিল যে আমি উল্টে একটু বড়াই করার লোভ সামলাতে পারছিলাম না। বলে দিলাম টিন্টোরেটরের কথা। ও তো লাফিয়ে উঠেছে চেয়ার থেকে। আমি বললাম ও ছবিও তুমি কিনতে পাবে না, কারণ পয়সার লোভের চেয়ে প্রাইড অফ পজেশন আমাদের ভারতীয়দের অনেক বেশি, এইটা তোমরা বুঝবে না। ও বলল সে ছবি আমাদের হাতে আসবেই, তুমি দেখে নিও। বলেছিল নিজেই যাবে বৈকুণ্ঠপুরে, হয়তো হঠাৎ কোনো কাজে ফিরে গেছে, তবে ওর এক দালাল আছে। ফেলুদা: হীরালাল সোমানি? ভূদেব: হ্যাঁ। ফেলুদা: ইনি গিয়েছিলেন বৈকুণ্ঠপুরে। ভূদেব: অত্যন্ত ঘুগুলো, ওকে যেন একটু সাবধানে হ্যান্ডেল করে। ফেলুদা: কিন্তু ও ছবি তো চন্দ্রশেখরের ছেলের সম্পত্তি, সে তো এখন বৈকুণ্ঠপুরে। ভূদেব: হোয়াট, চন্দ্রর ছেলে এসেছে এতদিন পরে? ফেলুদা: তাকে দেখে এলাম আমরা।
ভূদেব: ও, তাহলে অবশ্যই সে ছবিটা ক্লেম করতে পারে, কিন্তু টিনটোরেটো তার হাতে চলে যাচ্ছে এইটা ভাবতে ভালো লাগে না মিস্টার মিত্র। ফেলুদা: এটা কেন বলছেন? ভূদেব: চন্দ্রর ছেলের কথা তো আমি জানি, চন্দ্রকে কত দুঃখ দিয়েছে তাও জানি। এইসব কথা তো আর নিয়োগীরা জানবে না, কারণ চন্দ্র আমাকে ছাড়া আর কাউকে বলেনি। পরের দিকে অবশ্য ছেলের কথা আর বলতোই না, কিন্তু গোড়ায় বলেছে ছেলে মুসোলিনির ভক্ত হয়ে পড়েছিল। মুসোলিনি তখন ইটালির একচ্ছত্র অধিপতি, বেশিরভাগ ইটালিয়ানই তাকে পুজো করে। কিন্তু কিছু বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক, নাট্যকার, সঙ্গীতকার ছিলেন মুসোলিনি ও ফ্যাসিস্ট পার্টির ঘোর বিরোধী। চন্দ্র ছিল এদের একজন, কিন্তু তার ছেলেই শেষ পর্যন্ত ফ্যাসিস্ট পার্টিতে যোগ দেয়। তার 1 বছর আগে কার্লা মারা গেছে ক্যান্সারে। এই 2 ট্র্যাজেডির ধাক্কা চন্দ্র সইতে পারেনি, তাই সে দেশে ফিরে আসে। ছেলের সঙ্গে সে কোনো যোগাযোগ রাখেনি। ভালো কথা, ছেলেকে দেখলে কেমন? তার তো 60-এর কাছাকাছি বয়স হবার কথা। ফেলুদা: 62, তবে এমনিতে শক্ত আছেন বেশ, কথাবার্তা বলেন না বললেই চলে। ভূদেব: বলার মুখ নেই বলেই বলে না। স্ত্রীর মৃত্যু ও ছেলের বিপথে যাওয়ার দুঃখ চন্দ্র কোনোদিন ভুলতে পারেনি। শেষে তাই তাকে সংসার ত্যাগ করতে হয়েছিল। এ নিয়ে অবশ্য তার সঙ্গে আমার কথা কাটাকাটিও হয়। তাকে বলি, তোমার মধ্যে এত ট্যালেন্ট আছে, এখনও কাজের ক্ষমতা আছে, তুমি বিভাগী হবে কেন? কিন্তু সে আমার কথা শোনেনি। ফেলুদা: আপনার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন কি? ভূদেব: মাঝে মাঝে একটা করে পোস্টকার্ড লিখত, তবে অনেক দিন আর খবর পাইনি। ফেলুদা: শেষ কবে পেয়েছিলেন মনে আছে? ভূদেব: দাঁড়াও, এই বাক্সের মধ্যেই আছে তার চিঠিগুলো। হ্যাঁ, সেপ্টেম্বর 1977, ঋষিকেশ থেকে লিখেছি এটা। ফেলুদা: অর্থাৎ 5 বছর আগে। তার মানে তো আইনের চোখে তিনি এখনও জীবিত। ভূদেব: সত্যি তো? এটা তো আমার খেয়াল হয়নি। ফেলুদা: তার মানে রৌদ্রশেখর এখনও তার সম্পত্তি ক্লেম করতে পারেন না। পরদিন ভূদেব সিং গাড়িতে ঘুরিয়ে ভগবানগড়ের যা কিছু দ্রষ্টব্য সব দেখিয়ে দিলেন আমাদের। গড়ের ভগ্নস্তূপ, ভবানীর মন্দির, লক্ষ্মীনারায়ণ গার্ডেন্স, পিথরি লেক, জঙ্গলে হরিণের পাল, কিছুই বাদ গেল না। কথাই ছিল এবার শেভরলে গাড়ি আমাদের একেবারে নাগপুর অবধি পৌঁছে দেবে, যাতে আমাদের আর প্যাসেঞ্জার ট্রেনের ঝক্কি পোয়াতে না হয়। গাড়িতে ওঠার আগে ভূদেব সিং ফেলুদার কাঁধে হাত রেখে বললেন, See that the Tintoretto doesn't fall into the wrong hands. মিস্টার নাগপালকে আগেই বলা ছিল। তিনি এই আর্মেনিয়ান ভদ্রলোকের নাম ঠিকানা একটা কাগজে লিখে ফেলুদাকে দিলেন। ফেলুদা সেটা সযত্নে ব্যাগে পুরে রাখল। পরদিন 11টায় বাড়ি ফিরে 1 ঘন্টার মধ্যে বৈকুণ্ঠপুর থেকে নবকুমার বাবুর টেলিফোন এলো। চট করে চলে আসুন মশাই, এখানে গণ্ডগোল।